একদিন সকালবেলা ঘুম ভাঙতে দেখি চোখের সামনে দাঁড়িয়ে এক অপরূপ মূর্তি। চেনা চেনা মনে হলো, অথচ যেন অচেনা। তার হাতের ট্রের দিকে নজর যেতে দেখি সেটা সম্পূর্ণ চেনা। তার উপরকার রুটি, মাখন, মামলেট, বাসি কাবাবও নিত্যিকার চেহারা নিয়ে উপস্থিত। ধুম দেখলে বনহির উপস্থিতি স্বীকার করতেই হয়। সকালবেলা আমার ঘরে এইরকম ট্রের হাওয়ায় দুলতে পারে না। বাহক আব্দুর রহমানের উপস্থিতি স্বীকার করতে হয়। কিন্তু কি বেশভূষা! পাজামা পরেনি, পরেছে পাতলুন। কয়েদিদের পাতলুনের মতো সেটা নেমে এসেছে হাঁটুর ইঞ্চি তিনেক নিচে। উড়ুতে আবার সেই পাতলুন এমনই টাইট যে মনে হয় সপ্তদশ শতাব্দীর ফরাসি নাইট শার্টিনের বিচেস পরেছেন। শার্ট, কিন্তু কলার নেই। খোলা গলার উপর একটা টাই বাঁধা। গলাবন্ধ কোট, কিন্তু এত ছোট সাইজের যে বোতাম লাগানোর প্রশ্নই ওঠে না। তাই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শার্ট আর টাই। দোকান ছোঁয়া হ্যাট ভুরু পর্যন্ত গিলে ফেলেছে। দোকানে যেরকম হ্যাট স্ট্যান্ডের ওপর খাড়া করানো থাকে। পায়ে নাগরাই, চোখে হাসি, মুখে খুশি। আব্দুর রহমানের সঙ্গে 1 বছর ঘর করেছি। চটে গিয়ে মাঝে মাঝে তাকে হস্তির সঙ্গে নানা দিক দিয়ে তুলনা করেছি। কিন্তু সে যে সম্পূর্ণ সুস্থ, তার মাথায় যে ছিট নেই, সে বিষয়ে আমার মনে দৃঢ় প্রত্যয় ছিল। তাই চোখ বন্ধ করে বললুম, বুঝিয়ে বলো। আমার যে খটকা লাগবে সেই বিষয়ে সে সচেতন ছিল বলে বলল, দেরেশি পুশিদম, অর্থাৎ স্যুট পরেছি। আমি শুধালুম, সরকারি চাকরি পেলে লোকে দেরেশি পরে, আমার চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? আব্দুর রহমান বলল, তওবা তওবা, আপনি সাহেব, আমার সরকার, আমার রুটি দেনেওয়ালা। তবে সকালবেলা রুটি কিনতে গেলে পুলিশ ধরল, বলল, বাদশার হুকুম, আজ থেকে কাবুলের রাস্তায় পাজামা, কুর্তা, জোব্বা পরে বেরোনো বারণ। সবাইকে দেরেশি পড়তে হবে। আমার কাছ থেকে 1 পাই জরিমানাও আদায় করলো। রুটি কিনে ফেরবার পথে আরও 2-3টে পুলিশ ধরল। আপনার দোহাই পেড়ে কোনো গতিকে বাড়ি ফিরেছি। বাড়ির সামনে আমার পড়শি কর্নেল সাহেবের সঙ্গে দেখা। তিনি ডেকে নিয়ে এই দেরেশি দিলেন। আমাকে তিনি বড্ড স্নেহ করেন কি না, আমিও তার ফাই ফরমাস খেটে দেই। আমি গুম হয়ে শুনলুম। শেষটায় বললুম, দর্জির দোকানে তো এখন ভিড় হওয়ার কথা। 2 দিন বাদে গিয়ে তোমার পছন্দ মতো একটা দেরেশি করিয়ে নিও। আব্দুর রহমান হিসেবে লুক, বলল, এই তো বেশ। আমি বললুম, চুপ, আর দুপুরবেলা একজোড়া বুট কিনে নিও। আব্দুর রহমান কলরব করে বলল, না হুজুর, তার দরকার নেই। পুলিশের ফিরিস্তিতে বুটের নাম নেই। প্রথমটায় অবাক হলুম, পরে বুঝলুম, ঠিকই তো। লক্ষণ না হয় সীতা দেবীর পায়ের দিকে তাকাতে পারেন, রাজা প্রজায় তো আর সেই সম্পর্ক নয়। বললুম, চুপ, দুপুরবেলা কিনবে। আর দেখো, এবার হ্যাটটা খুলে ফেলো। আব্দুর রহমান চুপ। বললুম, খুলে ফেলো। আব্দুর রহমান আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে বলল, হুজুরের সামনে? তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। হঠাৎ মনে পড়ল, উত্তর আফগানিস্তানে তুর্কিস্তানের মানুষ শয়তানের ভয় পেলে পাগড়ি খুলে ফেলে। শুধু মাথা দেখলে নাকি শয়তান পালায়। তাই আব্দুর রহমান ফাঁপড়ে পড়েছে। তখন মনে পড়ল, হাউস অফ কমন্সে হ্যাট না পড়ে থাকলে কথা কইতে দেয় না। বললুম, থাক, তাহলে তোমার মাথায় হ্যাট থাক। রাস্তায় বেরিয়ে দেখি শহরের অন্য দিনের তুলনায় ফাঁকা। দেরেশির অভাবে লোকজন বাড়ি থেকে বেরোতে পারেনি। পর্দা তুলে দেওয়াতে রাস্তাঘাটে মেয়েদের ভিড় বাড়ার কথা ছিল, তেমনি দেরেশির রেওয়াজে এক নতুন ধরনের পর্দা হয়ে পুরুষদের হারেম বন্ধ করল। যারা বেরিয়েছে তাদের দেরেশের বর্ণনা দেওয়া আমার সাধ্যের বাইরে। যত রকম ছেঁড়া, নোংরা, শরীরের তুলনায় হয় ছোট নয় বড়, কোট, পাতলুন, +4 ব্রিচেস দিয়ে যত রকমের অসম্ভব খিচুড়ি পাকানো যেতে পারে তাই পরে কাবুল শহর রাস্তায় বেরিয়েছে। গোটা 10 পাগলা গারদকে হলিউডের গ্রিন রুমে ছেড়ে দিলেও এর চেয়ে বিপর্যয় কাণ্ড সম্ভবপর হতো না। ইউরোপীয়রা বেরিয়েছে তামাশা দেখতে। আমার লজ্জায় মাথা কাটা গেল। আফগানিস্তানকে আমি কখনো পর ভাবিনি। শহরতলি দিয়ে আমাকে কাজে যেতে হয়। সেখানে দেখি আরও কঠোর দৃশ্য। গ্রামের লাকড়িওয়ালা, সবজিওয়ালা, আন্ডাওয়ালা যেই শহরের চৌহদ্দির ভেতরে পা দেয়, অমনি পুলিশ তাদের ধরে ধরে 1 পাই করে জরিমানা করে। বেচারিদের কোনো রসিদ দেওয়া হয় না। কাজেই 10 পা যেতে না যেতে তাদের কাছ থেকে অন্য পুলিশ এসে আবার নতুন করে জরিমানা আদায় করে। দুনিয়ার যত পুলিশ সেদিন কাবুলের শহরতলিতে জমা হয়েছে। খবর নিয়ে শুনলুম, যারা এই সময়ে অফ ডিউটি তারাও উর্দি পরে পয়সা রোজগার করতে লেগে গিয়েছে। জরিমানার পয়সা নাকি সরকারি তহবিলে জমা দেওয়ার কোনো বন্দোবস্ত করা হয়নি। দিবাদি প্রহরে যে কাবুলি পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোতে রেকর্ড ব্রেক করতে পারে,
তার ব্যস্ততা দেখে মনে হলো যেন তার বাস্তুবাড়িতে আগুন লেগেছে। এ অত্যাচার কদিন ধরে চলেছিল বলতে পারি নে। 2 সপ্তাহ ধরে দেশের খবরের কাগজ চিঠিপত্র পাইনি। খবর নিয়ে শুনলুম জালালাবাদ কাবুলের রাস্তা বরফে ঢাকা পড়ায় মেল বাস আসতে পারেনি। 2-1 ফিসফিস করে বলল রাস্তায় নাকি লুটতরাজও হচ্ছে। মীর আশ্রম সাবধান করে গেলেন যেন ওখানে সেখানে যা তা জিজ্ঞেস না করি। অন্য কাজ শেষ হলে মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস ও সেকেন্ড মিস্ট্রেসকে আমি ইংরেজি পড়াতুম। আফগান মেয়েরা চালাক, জানে যে ধনীর কাছ থেকে টাকা বের করা শক্ত, কিন্তু গরিবের দরাজ হাত। জ্ঞানের বেলায়ও নাকি এই নীতি খাটবে, এই ভেবে 2 মহিলা আমাকেই বেছে নিয়েছিলেন। হেডমিস্ট্রেসের বয়স 50-এর ওপর। মাতৃভাষা বাদ দিলে জীবনে এই প্রথম তিনি ভাষা শিখছেন। কাজেই কাবুলের পাথর ফাটা শীতেও তাকে আমি ইংরেজি বানান শেখাতে গিয়ে ঘেমে উঠতুম। ইংরেজি ভাষা শিখতে বসেছেন, কিন্তু ওই এক বিষয় ছাড়া দুনিয়ার আর সব জিনিসের প্রতি তার কৌতূহলের সীমা ছিল না। বিশেষ করে মাস্টার মশাইয়ের বয়স কত, দেশ কোথায়, দেশের জন্য মন খারাপ হয় কি না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করতেই তার বাধ্য না। তবে খুব সম্ভব আমার অ্যাপেন্ডিক্সের সাইজ ও এই জগতে আমার জন্মাবার কী প্রয়োজন ছিল, এই 2টো প্রশ্ন তিনি আমাকে জিজ্ঞেস করেননি। আমার উত্তর দেবার কায়দাও ছিল বিচিত্র। আমার দেশ হলো বেঙ্গল, বানানটা শিখে নিন। BENGAL, উচ্চারণটাও শিখে নিন। কেউ বলে বেঙ্গল, আবার কেউ বলে বেঙ্গল। ঠিক তেমনি ফ্রান্স, FR। তিনি বলতেন বুঝেছি। তা বলুন তো, বাঙালি মেয়েরা দেখতে কীরকম? শুনেছি তাদের খুব বড় চুল হয়, জুলফে বাঙাল বলে এরকম তেল এদেশে পাওয়া যায়। আপনি কি তেল মাখেন? আমাদের দুজনার এই চাপান উত্তরের মাঝখানে পড়ে ইংরেজি ভাষা বেশি এগোতে পারত না, বিশেষ করে তিনি যখন আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করতেন। মায়ের কথা বলার ফাঁকে দিয়ে শটকে শেখাবার এরকম আমার পেটে নেই। সেকেন্ড মিস্ট্রেসের বয়স কম, 30 হয় না হয়। 2টি বাচ্চার মা, থলথলে দেহ, খাঁদা নাক, মুখে এক গাদা হাসি, পরনে 12 মাস স্লিপ ওভার, লম্বা হাতা ব্লাউজ আর নেভি ব্লু ফ্রক। কর্নেলের বউ। বুদ্ধিশুদ্ধি আছে, আর আমি যখন কর্ত্রীর প্রশ্নের চাপে নাজেহাল হতুম তখন তিনি মিটমিটিয়ে হাসতেন, আর নিতান্ত বেয়ারা প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেলে মাঝে মাঝে উদ্ধার করে দিতেন। জোর শীত, কিন্তু তখনও বরফ পড়েনি। এমন সময় একদিন পড়াতে গিয়ে তার ঢুকে দেখি কর্নেলের বউ বইয়ের উপর মুখ গুঁজে টেবিলে ঝুঁকে পড়েছেন, আর কর্ত্রী তার পিঠে হাত বুলাচ্ছেন। আমার পায়ের শব্দ শুনে কর্নেলের বউ ধর্মর করে উঠে বসলেন। দেখি 8 দিনের মতো মুখে হাসির সাদর সম্ভাষণ নেই, চোখ দুটো লাল, নাকের ডগার চামড়া যেন ছড়ে গিয়েছে। এসব জিনিসে লক্ষ্য করতে নেই। আমি বই খুলে পড়াতে আরম্ভ করলুম। 2-3 মিনিটও যায়নি, হঠাৎ আমার প্রশ্নের উত্তর দেওয়ার মাঝখানে কর্নেলের বউ 2 হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমি চমকে উঠলুম। কর্ত্রী শান্তভাবে তার পিঠে হাত বুলাতে লাগলেন, বললেন, অধীর হইও না, ক্ষুদাতালা মেহেরবান, বিশ্বাস হারিও না, শান্ত হও। আমি চোখ ঠাড়ে কর্ত্রীকে শুধুলুম, আমি তাহলে উঠি? তিনি ঘাড় নেড়ে যেতে বারণ করলেন। 2 মিনিট যেতে না যেতে আবার কান্না, আবার সান্ত্বনা। আমি যে সে কী অবস্থায় কি করব ভেবেই পাচ্ছিলুম না। কান্নার সঙ্গে মিশিয়ে যা বলছিলেন তার থেকে গোড়ার দিকে মাত্র এইটুকু বুঝলাম যে তিনি তার স্বামীর অমঙ্গল চিন্তা করে দিশেহারা হয়ে গিয়েছেন। কিন্তু ভালো করে কিছু বলতে গেলেই কর্ত্রী বাধা দিয়ে তাকে ওসব কথা তুলতে বারণ করছিলেন। বুঝলুম যে অমঙ্গল চিন্তা সম্পূর্ণ অমূলক নয়, এবং এমন সব কারণও তার সঙ্গে জড়িয়ে আছে যে সেগুলো প্রকাশ্যে বলা বাঞ্ছনীয় নয়। কিন্তু তিনি তখন এমনই আত্মকর্তৃত্ব হারিয়ে বসেছেন যে তাকে ঠেকানো মুশকিল। কখনো বলেন শিনওয়ারিরা বর্বর জানোয়ার, কখনো বলেন 7 দিন ধরে সরকারি কোনো খবর পাওয়া যায়নি, কখনো বলেন শিনওয়ারিরা শহরে পৌঁছলে কোনো অফিসার পরিবারের রক্ষা নেই। জালালাবাদ অঞ্চলে লুটতরাজ হচ্ছে আগেই গুজব হিসেবে শুনেছিলুম। তার সঙ্গে এসব ছেঁড়া খবর জুড়ে দিয়ে বুঝতে পারলুম যে সে অঞ্চলে শিনওয়ারি বিদ্রোহ করে কাবুলের দিকে রওনা হয়েছে। আমানুল্লাহ তাদের ঠেকানোর জন্য যে ফৌজ পাঠিয়েছিলেন, 7 দিন ধরে তাদের সম্বন্ধে কোনো বিশ্বাস্য খবর পাওয়া যায়নি। আর কাবুলের অফিসার মহলে গুজব যে সে বাহিনীর অফিসাররা শিনওয়ারিদের হাতে ধরা পড়েছেন। এত বড় দুঃসংবাদ ইংরেজি পড়ার চেষ্টা দিয়ে দমন করা অসম্ভব। আর আমি ওসব সংবাদ জেনে ফেলেছি, সেটাও কর্ত্রী আদপেই পছন্দ করছিলেন না। কিন্তু কর্নেলের বউকে কিছুতে ঠেকাতেও পারছিলেন না।
শেষটায় আমি একরকম জোর করে উঠবার চেষ্টা করলে কর্নেলের বউ হঠাৎ চোখ মুছে বললেন, না মুয়াল্লিম সাহেব, আপনি যাবেন না, আমি পড়াতে মন দিচ্ছি। এরকম পড়া আমাকে যেন জীবনে আর পড়াতে না হয়। একবার যখন ভেঙে পড়লেন তখন ফুপিয়ে ফুপিয়ে বললেন, বাদশাহ আমানুল্লাহর মতো যারা গোঁফ রেখেছে তাদের ধরে ধরে উপরে ঠোঁট কেটে ফেলেছে। আমানুল্লাহ ঠিক নাকের তলায় একটুখানি গোঁফ রাখেন। সেই টুথব্রাশ মুস্টাশ ফ্যাশন ফৌজি অফিসারদের ভেতরে ছড়িয়ে পড়েছিল। এবার আমি একটু সান্ত্বনা দেবার সুযোগ পেলুম। বললুম, লড়াইয়ের সময় কত রকম গুজব রটে, সেসব কি বিশ্বাস করতে আছে? আপনি অধীর হয়ে পড়েছেন, তাই অমঙ্গল সংবাদ মাত্রই বিশ্বাস করে বসছেন। আবার চোখ মুছে উঠে বসলেন। আমি যে পরপুরুষ সে কথা ভুলে গিয়ে হঠাৎ আমার দুহাত চেপে ধরে বললেন, মুয়াল্লিম সাহেব, সত্যি বলুন, ইমান দিয়ে বলুন, আপনি কয় সপ্তাহ ধরে হিন্দুস্তানের চিঠি পাননি? হিন্দুস্তানের ডাক সিনওয়ারি অঞ্চল হয়ে কাবুল আসে। 3 সপ্তাহ ধরে সেই ডাক বন্ধ ছিল। আমি উঠে দাঁড়ালুম। তার চোখের দিকে সোজা তাকিয়ে বললুম, আমি এই সপ্তাহেই দেশের চিঠি পেয়েছি। তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন দেখে আমি বললুম, আপনি তো আর 5 জন পর পুরুষের সঙ্গে মেশেন না যে হক খবর পাবেন। মেয়েরা স্বভাবতই একটুখানি বেশি ভয় পায় আর নানা রকম গুজব রটায়। তাই তো বাদশাহ আমানুল্লাহ পর্দা পছন্দ করেন না। কর্ত্রী আমার সঙ্গে সঙ্গে দরজা পর্যন্ত এসে বললেন, যেসব খবর শুনলেন সেগুলো আর কাউকে বলবেন না। আমি বললুম, এসব খবর নয়, গুজব। গুজব রটালে কি শুধু আপনাদের বিপদ? আমি বিদেশি, আমাকে আরও বেশি সাবধানে থাকতে হয়। রাস্তায় বেরিয়ে একা হতেই বুঝলুম মিথ্য সান্ত্বনা দেবার বিড়ম্বনাটা কি। সেটা কাটাবার জন্য আমি পাঞ্জাবে গ্রামোফোনওয়ালার দোকানে ঢুকলুম। আমার গ্রামোফোন নেই, আমি রেকর্ড কিনে নিই। তবু দেশের ভাই শুকুর মোহাম্মদ বলে দোকানদার আমাকে সব আদর আপ্যায়ন করত। জিজ্ঞেস করলুম, মৌলানার বাংলা রেকর্ডগুলো কলকাতা থেকে এসেছে? দোকানদার বলল, না। এবং ভাবগতিক দেখে বুঝলুম খোঁচাখুচি করলে কারণটা বলতেও বাঁধবে না। কিন্তু আমি তাকে না ঘাঁটিয়েই খান কয়েক রেকর্ড শুনে বাড়ি চলে এলুম। কিন্তু ঘাঁটাঘাঁটি খোঁচাখুচি কিছুই করতে হলো না। স্তরে স্তরে বরফ পড়ার সঙ্গে সঙ্গে নানা রকম গুজব এসে কাবুলের বাজারে স্তূপীকৃত হতে লাগলো। সে বাজার অন্ন বিক্রয় করে অর্থের পরিবর্তে কিন্তু সন্দেশ দেয় বিনামূল্যে, এবং বিনামূল্যের জিনিসে যে ভেজাল হবে তাতে আর আশ্চর্য হবার কি আছে। খবরের চেয়ে গুজব রটল বেশি। কিন্তু এই বিষয়ে কারো মনে কোনো সন্দেহ রইল না যে আমানুল্লাহ অস্ত্র বলে বিদ্রোহ দমন করতে সমর্থ হননি। এখন যদি অর্থ বলে কিছু করতে পারেন। পূর্বেই বলেছি, আফগানিস্তানের উপজাতিতে খুনোখুনি লড়াই প্রায় 12 মাস লেগে থাকে। সন্ধির ফলে কখনো কখনো অস্ত্র সংবরণ হলেও মিত্রতার হৃদ্যতার অবকাশ সেখানে নেই। কাজেই আফগান কূটনীতির প্রথম সূত্র, কোনো উপজাতি যদি কখনো রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তবে তৎক্ষণাৎ সেই উপজাতির শত্রুপক্ষকে অর্থ দিয়ে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিবে। যদি অর্থে বশ না হয় তবে রাইফেল দেবে। রাইফেল পেলে আফগান পরমোৎসাহে শত্রুকে আক্রমণ করবে। কাষ্ঠরসিকেরা বলেন, সে আক্রমণের প্রধান উদ্দেশ্য বন্দুকগুলোর তাক পরীক্ষা করা। কিন্তু এই স্থলে দেখা গেল বিদ্রোহের নীল ছকটা তৈরি করেছেন মোল্লারা, এবং তারা এই কথাটা সব উপজাতিতে বেশ করে বুঝিয়ে দিয়েছেন যে যদি কোনো উপজাতি কাফির আমানুল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তবে তারা তখন দিন ইসলামের রক্ষাকর্তা। রাইফেল কিংবা টাকার লোভে অথবা ঐতিহ্যগত সনাতন শত্রুতার স্মরণে তখন যারা আমানুল্লাহর পক্ষ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে লড়বে তারাও তখন আমানুল্লাহর মতোই কাফির। শুধু যে তারাই তখন দোজখে যাবে তা নয়, তাদের পূর্বতন অধস্তন 14 পুরুষ যেন স্বর্গদ্বার দর্শন করার আশা মনে পোষণ না করে। এ বড় ভয়ঙ্কর অভিসম্পাত। ইহলোকে বক্ষলগ্ন থাকবে রাইফেল, পরলোকে হুরি। এই পুরুষ প্রকৃতির ওপরে আফগান দর্শন সংস্থাপিত। কোনোটাতে চোট লাগলে চলবে না। কিন্তু প্রশ্ন, আমানুল্লাহ কি সত্যিই কাফির? এবারে মোল্লারা যে মোক্ষম যুক্তি দেখালো তার বিরুদ্ধে কোনো সেনওয়ারির কোনো খুগিয়ানি একটা কথাও বলতে পারল না। মোল্লারা বলল, নিজের চোখে দেখিসনি আমানুল্লাহ গন্ডা 5 কাবুলি মেয়ে নিয়ে মুস্তফা কামালকে ভেট পাঠিয়েছে? তারা যে একরাত জালালাবাদ কাটিয়ে গেল তখন দেখিসনি তারা বেপর্দা বেহায়ের মতো বাজারের মাঝখানে গটগট করে মোটর থেকে উঠল নামলো? কথা সত্যি যে বিস্তর সেনওয়ারি খুগিয়ানি সেদিনকার হাটবারে জালালাবাদ এসেছিল ও সেখানে বেপর্দা কাবুলি মেয়েদের দেখেছিল। আরও সত্যি যে গাজী মুস্তফা কামাল পাশা আফগানি মোল্লাদের কাছ থেকে কখনো গুড কন্ডাক্টের প্রাইজ পাননি।
তবু নাকি এক মূর্খ বলেছিল যে মেয়েরা তুর্কি যাচ্ছে ডাক্তারি শিখতে। শুনে নাকি সিনওয়ারিরা অট্টহাসি করেছিল। মেয়ে ডাক্তার? কে কবে শুনেছে মেয়ে ছেলে ডাক্তার হয়? তার চেয়ে বললেই হয় মেয়েগুলো তুর্কিতে যাচ্ছে গোঁফ গজাবার জন্যে। কে তখন চোখে আঙুল দিয়ে দেখাবে যে বুড়ি দাদিমা যখন হলুদ পট্টি বাঁধতে কপালে জোক লাগাতে পুরুষের চেয়েও পাকাপোক্ত, তখন কাবুলি মেয়েরাই বা ডাক্তার হতে পারবে না কেন? কিন্তু এইসব বাজে তর্ক, নিষ্ফল আলোচনা। আসল একটা কারণের উল্লেখ কেউ কেউ করেছিলেন, কিন্তু সেটা সত্য কিনা অনুসন্ধান করেও জানতে পারিনি। আমানুল্লাহ নাকি রাজকোষে অর্থ বাড়াবার জন্য প্রতি আফগানের ওপর 5 মুদ্রা ট্যাক্স বসিয়েছিলেন। আমানুল্লাহ এসব কথাই আস্তে আস্তে জানতে পেরেছিলেন, কিন্তু আর 5 জনের মতো তিনিও সেই ফরাসির বয়াতটি জানতেন। সোনার রত্তিটুকু থাকলে মানুষ মরা কুকুরকেও আদর করে। আমানুল্লাহ সব উজিরদের ডেকে জিজ্ঞেস করলেন, উপজাতিকে ঘুষ দেওয়ার ব্যাপারে কে কি জানেন? আমার বন্ধু আধা পাগলা দোস্ত মোহাম্মদ ভুল বলেননি। দেখা গেল অনেকে অনেক কিছু জানেন, শুধু জানেন না কোন উপজাতির সঙ্গে কোন উপজাতির শত্রুতা, কোন উপজাতির বড় বড় সর্দার উপস্থিত কারা, কাদের মধ্যস্থতায় তাদের কাছে গোপনে ঘুষ পাঠানো যায়, কোন মোল্লার কোন খুঁড়ো উপস্থিত কাবুলে যে তার উপর চোটপাট করলে দেশের ভাইপো শায়েস্তা হবেন, অর্থাৎ জানবার মতো কিছুই জানেন না। তখন অনাদৃত উপেক্ষিত প্রাচীন ঐতিহ্যপন্থী বৃদ্ধদের ডাকা হলো। তারা বললেন যে গত 10 বৎসর ধরে তারা কোনো প্রকার কাজকর্মে লিপ্ত ছিলেন না বলে আফগান উপজাতিদের সঙ্গে তাদের যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছে। রাজানুকম্পা বিগলিত হয়ে যে অর্থবাড়ি তাদের পয় প্রণালী দিয়ে উপজাতিদের কাছে পৌঁছত, সেসব পয় প্রণালী 10 বছরের অনাদরে জঞ্জলাবদ্ধ। এখন বন্যা ভিন্ন অন্য কোনো উপায় নেই। অনেক ভেবেচিন্তে আমানুল্লাহ তার ভগ্নিপতি আলী আহমদ খানকে জালালাবাদ পাঠালেন। সিনওয়ারিদের টাকার বানে ভাসিয়ে দেবার জন্য সঙ্গে দেওয়া হয়েছিল। কেউ বলে 10 লাখ, কেউ বলে 20 লাখ। শাস্ত্রের তর্কে দর্শনের লড়াইয়ে দিশেহারা হলে ওমর খৈয়াম মৃৎপাত্র ভরে সুরাপান করতেন। সেই মাটির ভারী নাকি তখন তাকে গভীরতম সত্যের সন্ধান দিত। আমার মৃৎপাত্র আব্দুর রহমান, তাকে সব খুলে বলে তার মতামত জানতে চাইলাম। গোড়ার দিকে সে আমাকে রাজনৈতিক আলোচনা করতে বারণ করত, কিন্তু সিনওয়ারি বিদ্রোহের পাকাপাকি খবর শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজার গল্প গল্পের রাজা হয়ে গিয়েছিল। আব্দুর রহমান বরফের জহুরি, আর সেই বরফই তার মাপকাঠি। সে বলল, নানা লোকে নানা কথা কয়, তার হিসেব নিকেশ আমি করব কি করে? কিন্তু একটা কথা ভুলবেন না হুজুর, এই বরফ ভেঙে সিনওয়ারিরা কিছুতেই কাবুল পৌঁছতে পারবে না। ওদের শীতের জামা নেই, বরফ গলুক, তারপর দেখা যাবে। আমি জিজ্ঞেস করলুম, তাই বুঝি প্রবাদ, কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই, কিন্তু বরফহীন যেন না হয়? ভেবে দেখলুম আব্দুর রহমান অন্যায় কিছু বলেনি। ইতিহাসে দেখেছি, বর্ষা নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিদ্রোহ বিপ্লবও ছেঁড়া কাঁথা গায়ে টেনে নিদ্রা যায় মনের হরিষে। এমন সময় যা ঘটল তার জন্য কেউ তৈরি ছিল না। প্রবীণ অর্বাচীন কারো কোনো আলোচনায় এই ব্যাপারে আমি কোনো আভাস ইঙ্গিত পাইনি। বেলা তখন 4টে হবে। দোস্ত মোহাম্মদের বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় তুমুল কাণ্ড। দোকানিরা দুধদার করে দরজা জানালা বন্ধ করছে, লোকজন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটোছুটি করছে। চতুর্দিকে চিৎকার, ও ভাই কোথায় গেলি, ও মামা শিগগির এসো। লোকজনের ভিড়ের উপর দিয়ে টাঙ্গাওয়ালারা খালি গাড়ি, বোঝাই গাড়ি এমনই কাণ্ডজ্ঞান হারিয়ে চালিয়েছে যে আমার চোখের সামনে একখানা গাড়ি হুড়মুড়িয়ে কাবুল নদীর বরফের উপর গিয়ে পড়ল, কিন্তু ফিরে পর্যন্ত তাকালো না। সব কিছু ছাপিয়ে মাঝে মাঝে কানে চিৎকার পৌঁছয়, বাচ্চায় সকাও আসছে, বাচ্চায় সকাও এসে পড়ল। এমন সময় গুরুম করে রাইফেলের শব্দ হলো। লক্ষ্য করলুম শব্দটা শহরের উত্তর দিক থেকে এলো। সঙ্গে সঙ্গে দিক বিদিক জ্ঞান শূন্য জনতা যেন বদ্ধ উন্মাদ হয়ে গেল। যাদের হাতে কাঁধে বোঁচকাবোঁচকি ছিল তারা সেগুলো ফেলে দিয়ে ছুটল। একদল রাস্তার পাশের নয়াঞ্জলিতে নেমে গেছে, অন্য দল কাবুল নদীতে জমে যাওয়া জলের উপর ছুটতে গিয়ে বারে বারে পিছলে পড়ছে। রাস্তার পাশে যে অন্ধ ভিখারি বসত দেখে সে উঠে দাঁড়িয়েছে, ভিড়ের ঠেলায় এদিক ওদিক টাল খাচ্ছে, আর দুহাত শূন্যে তুলে সেখানে যেন পথ খুঁজছে। আমি কোনো গতিকে রাস্তা থেকে নেমে নয়াঞ্জলি পেরিয়ে এক দোকানের বারান্দায় গিয়ে দাঁড়ালুম। স্থির করলুম বিদ্রোহ বিপ্লবের সময় পাগলা ঘোড়ার চোট খেয়ে অথবা ভিড়ের চাপে দম বন্ধ হয়ে মরব না। মরতে হয় মরব আমার হিস্যার গুলি খেয়ে। 1 মিনিট যেতে না যেতে আরেক ব্যক্তি এসে জুটলেন। ইনি ইটালিয়ান কলোনাল্লা অর্থাৎ কর্নেল।
বয়স 60-এর কাছাকাছি, লম্বা করগেটের দাড়ি। এই প্রথম লোক পেলুম যাকে ধীরে সুস্থে কিছু জিজ্ঞাসা করা যায়। বললুম, আমি তো শুনেছিলাম ডাকাত সর্দার বাচ্চায় সকাও আসবে আমানুল্লাহর হয়ে সিনওয়ারিদের সঙ্গে লড়বার জন্য, কিন্তু এ কী কাণ্ড? কল্লোনেল্লা বললেন, মনে হয় ভুল খবর। এ তো আসছে শহর দখল করবার জন্য। তাই যদি হয় তবে আমানুল্লাহর সৈন্যরা এখনও শহরের উত্তর দিকে যাচ্ছে না কেন? এরকম অতর্কিতে বাচ্চায় সকাও এসে পৌঁছলই বা কী করে? তার দলে কি পরিমাণ লোকজন? শুধু বন্দুক না কামান টামান তাদের সঙ্গে আছে? এসব অন্য কোনো প্রশ্নের উত্তরে কলোনেল্লা কিছু বলতে পারলেন না। মাঝে মাঝে শুধু বললেন, কি অদ্ভুত অভিজ্ঞতা। আমি বললুম, সাধারণ কাবুলে যে ভয় পেয়েছে সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু ইউরোপিয়ানরা এদের সঙ্গে জুটল কেন? এরা যাচ্ছে কোথায়? কলোনেল্লা বললেন, আপন আপন দূতাবাসে আশ্রয়ের সন্ধানে। ততক্ষণে বন্দুকের আওয়াজ বেশ সরগরম হয়ে উঠেছে। ভিড়েও দেখলুম ঢেউয়ে ঢেউয়ে যাচ্ছে, একটানা স্রোতের মতো নয়। দুই ঢেউয়ের মাঝখানে আমি কলোনেল্লাকে বললুম, চলুন বাড়ি যাই। তিনি বললেন, শেষ পর্যন্ত না দেখে তিনি বাড়ি যাবেন না। মিলিটারি খেয়াল, তর্ক করা বৃথা। বাড়ির দৌড়ের গোড়ায় দেখি আব্দুর রহমান। আমাকে দেখে তার দুশ্চিন্তা কেটে গেল। বাড়ি ঢুকতেই সে সদর দরজা বন্ধ করে তার গায়ে এক গাদা ভারী ভারী পাথর চাপালো। বিচক্ষণ লোক, ইতোমধ্যে দুর্গ রক্ষা করার যে বন্দোবস্তের প্রয়োজন সেটুকু সে করে নিয়েছে। আমি জিজ্ঞেস করলুম, বেনোয়া সাহেব কোথায়? বললেন, তিনি মাত্র একটি সুটকেস নিয়ে টাঙ্গায় করে ফ্রেঞ্চ লিগেশনে চলে গিয়েছেন। ততক্ষণে বন্দুকের শব্দের সঙ্গে মেশিন গানের একটানা ক্যাটক্যাট যোগ দিয়েছে। আব্দুর রহমান চা নিয়ে এসেছিল। কান পেতে শুনে বলল, বাদশার সৈন্যরা গুলি আরম্ভ করেছে। বাচ্চা মেশিন গান পাবে কোথায়? আমি জিজ্ঞেস করলুম, বাদশার সৈন্যরা কি এতক্ষণে বাচ্চার মুখোমুখি হলো? তবে কি সে বিনা বাধায় কাবুল পৌঁছল? আব্দুর রহমান বললেন, দোরের গোড়ায় দাঁড়িয়েই তো অনেককে জিজ্ঞেস করলুম, কেউ কিছু বলতে পারল না। বোধ হচ্ছে বাচ্চা বিনা বাধাই এসেছে। ওর দেশ হলো কাবুলের উত্তর দিকে, আমার দেশ পানশির তারও উত্তরে। ওদিকে কোনো বাদশাহী সৈন্যের আনাগোনা হলে আমি আমার দেশের লোকের কাছ থেকে বাজারে খবর পেতুম। বাদশাহী সৈন্যরা সবাই তো এখন পূর্ব দিকে সেনোয়ারের বিরুদ্ধে লড়তে গিয়েছে, আলী আহমদ খানের তাবতে। গোলাগুলি চলল, সন্ধ্যা হলো। আব্দুর রহমান আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আগুনের তদারকিতে বসল। তার চোখ মুখ থেকে আন্দাজ করলুম সে কাবুলিদের মতো ভয় পায়নি। কথাবার্তা থেকে বুঝতে পারলুম বাচ্চা যদি জেতে তবে লুটতরাজের নিশ্চয়ই হবে, এবং তাই নিয়ে আমাদের মঙ্গলামঙ্গল সম্বন্ধে সে ঈষৎ দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু এসব ছাপিয়ে উঠেছে তার কৌতূহল আর উত্তেজনা। শহরে সার্কাস ঢুকলে ছেলেপিলেদের যেরকম হয়। কিন্তু এই বাচ্চায় সকাও টিকে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করতে হলো না, সে নিজে থেকে অনেক কিছু বলল, এবং তার থেকে বুঝলাম আব্দুর রহমান বরফের জহুরি, ফ্রস্টবাইটের ওঝা, রন্ধনে ভীমসেন, ইন্ধনে নলরাজ, সব কিছুই হতে পারেন, কিন্তু বসওয়েল হতে এখনও তার ঢের দেরি। বাচ্চায় সকাল সম্বন্ধে সে যা বলল তার উপরে উত্তম রবিনহুড খাড়া করা যায়, কিন্তু সেই বস্তু জলজ্যান্ত মানুষের জীবনে বলে চালানো অসম্ভব। 14 আনা বাদ দেওয়ার পরেও যেটুকু রইল তার থেকে বাচ্চার জীবনের এইটুকু পরিচয় পাওয়া গেল যে সে প্রায় 100 ডাকাতের সর্দার, বাসস্থান কাবুলের উত্তর দিকের কোহিস্তানে, ধনীকে লুটে গরিবকে পয়সা বিলয়। আমানুল্লাহ যখন ইউরোপে ছিলেন তার পরাক্রম তখন এমনই বেড়ে গিয়েছিল যে কাবুল কোহিস্তানের পণ্যবাহিনীর কাছ থেকে সে রীতিমতো ট্যাক্স আদায় করত। আমানুল্লাহ ফিরে এসে কোহিস্তানের হাটে বাজারে নোটিশ লাগান, ডাকাত বাচ্চায় সকাওয়ের মাথা চাই, পুরস্কার 500 টাকা। বাচ্চা সেগুলো সরিয়ে পাল্টা নোটিশ লাগায়, কাফির আমানুল্লাহর মাথা চাই, পুরস্কার 1000 টাকা। আব্দুর রহমান জিজ্ঞেস করল, কর্নেলের ছেলে আমাকে শুধালো যে আমি যদি আমানুল্লাহর মুন্ডটা কাটি আর আমার ভাই যদি বাচ্চায় সকায়ের মুন্ডটা কাটে তবে আমরা দুজনে মিলে কত টাকা পাবো? আমি বললুম, 1500 টাকা। সে হেসে লুটোপুটি খুলল, বলল, 1 পয়সাও নাকি পাবো না। বুঝিয়ে বলুন তো হুজুর, কেন পাবো না? আমি সান্ত্বনা দিয়ে বললুম, কেউ জ্যান্ত নেই বলে তোমার টাকাটা মারা যাবে বটে, কিন্তু কর্নেলের ছেলেকে বলো যে তখন আফগানিস্তানের তখ্ত তোমাদের পরিবারের যাবে। আরও শুনলুম বাচ্চায় সকাও নাকি দিন 10 আগে হঠাৎ জবলুস সিরাজের সরকারি বড় কর্তার কাছে উপস্থিত হয়ে কোরআন ছুঁয়ে কসম খেয়েছিল যে সে আমানুল্লাহর হয়ে সিনওয়ারিদের সঙ্গে লড়বে, এবং সেই কসমের জোরে 100 খানেক রাইফেল তার কাছ থেকে বাগিয়ে নিয়ে ফের উধাও হয়ে গিয়েছিল। তবে কি সেই বন্দুকগুলো নিয়েই বাচ্চার দল আমানুল্লাহকে আক্রমণ করেছে? আশ্চর্য হবার কি আছে?
আমানুল্লাহ যখন উপজাতিদের কাছ থেকে তোলা ট্যাক্সের পয়সায় ফৌজ পুষে তাদের তাঁবুতে রাখেন, তখন বাচ্চাই বা আমানুল্লাহর কাছ থেকে বন্দুক বাগিয়ে তাকে আক্রমণ করবে না কেন? রাত তখন 12টা। আব্দুর রহমান বলল, আজ আমি আপনার বসভার ঘরে শোব। আমি বললুম, তুমি তো ঠান্ডা ঘর না হলে ঘুমোতে পারো না, আমার প্রাণ রক্ষার জন্য তোমাকে এত দুর্ভাবনা করতে হবে না। আব্দুর রহমান বলল, কিন্তু আমি অন্য ঘরে শুলে আমার বিপদ আপদের খবর আপনি পাবেন কি করে? আমার জান বাবা আপনার হাতে সঁপে দিয়ে যাননি? কথাটা সত্য। আব্দুর রহমান আমার চাকরিতে ঢুকেছে খবর পেয়ে তার বুড়ো বাপ গাঁ থেকে এসে আমাকে তার জানের মালিক, স্বভাব চরিত্রের তদারককার এবং চটে গেলে খুন করার হক দিয়েছিল। আমি বুড়োকে খুশি করার জন্য সিংহ ও মুশিকের গল্প বলেছিলাম, কিন্তু আব্দুর রহমানের ফন্দিটা দেখে অবাক হলুম। সাক্ষাৎ নিউটন। এদিকে বাক্স দুটো ফুটো করে দুটো বেড়ালের জন্য, অন্যদিকে মাধ্যাকর্ষণ তত্ত্বও আবিষ্কার করতে পারে। একদিকে কর্নেলের ছেলের ধাঁধায় বোকা বনে যায়, অন্যদিকে তর্কে বাঙালিকেও কাবু করে আনে। আব্দুর রহমান শুয়ে শুয়ে কাতালে আম অর্থাৎ পাইকারি খুন খারাপই লুটতরাজের যে বর্ণনা দিল, তার থেকে বুঝলুম বাচ্চায় সকাও যদি শহর দখল করতে পারে তবে তার কোনোটাই বাদ যাবে না। চেঙ্গিস, নাদির রাজা বাদশাহ হয়ে যখন এসব করতে পেরেছেন, তখন বাচ্চা ডাকাত হয়ে এসব করতে পারবে না, সে আশা দিদিমার রূপকথাতেও করা যায় না। ইরান, আফগানিস্তান, চীন প্রভৃতি সভ্য দেশে সাজা দেওয়ার নানা রকম বিদগ্ধ পদ্ধতি প্রচলিত আছে। কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া, কোমর অবধি মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্ষতবিক্ষত করে মারা, পেট কেটে চোখের সামনে নাড়ি ভুঁড়ি বের করে মারা, জ্যান্ত অবস্থায় চামড়া তুলে মারা ইত্যাদি বহুত কায়দায় অনেক চাক্ষুষ বর্ণনা আমি শুনেছি। তার মধ্যে একটা হচ্ছে দেয়ালের গায়ে দাঁড় করিয়ে লম্বা পেরেক দিয়ে দু কান দেয়ালের সঙ্গে গেঁথে দেওয়া। আব্দুর রহমানের কাছ থেকে শোনা, সে অবস্থায়ও নাকি মানুষের ঘুম পায় আর বারবার মাথা ঝুলে পড়ে। তার তুলনায় রাইফেল, মেশিনগানের শব্দ আর চেঙ্গিস নাদিরের কাহিনী স্মরণ ধুল পরিমাণ। কাজেই সেই অবস্থায় ঘুমিয়ে পড়াটা বীর অথবা কাপুরুষ কোনো কিছুরই লক্ষণ নয়। সকালবেলা দেউড়ি খুলে দেখি শহরে মেলার ভিড়। কাবুল শহরের আশেপাশের গাঁ থেকে নানা রকম লোক এসে জড়ো হয়েছে, সুযোগ সুবিধা পেলে লুটে যোগ দেবে বলে। অনেকের কাঁধেই বন্দুক, শীতের ভারী ভারী জামার ভেতরে যে ছোড়া পিস্তলও আছে সেটাও অনায়াসে বোঝা গেল। আব্দুর রহমানের বাধা সত্ত্বেও বেরিয়ে পড়লুম ব্যাপারটার তদন্ত করার জন্য। আর্ক কাবুল শহরের ভেতরকার বড় দুর্গ। হুমায়ুনের জন্ম এই আর্কের ভেতরেই হয়েছিল। আর্ক থেকে বড় রাস্তা বেরিয়ে এসে কাবুল নদীর পাড়ে ঠেকেছে, তাকেই কাবুলের চৌরঙ্গি বলা যেতে পারে। সেখানে দেখি একটা বড় রকমের ভিড় জমেছে। কাছে গিয়ে বুঝলাম কোনো এক বড় রাজকর্মচারী, অফিসারও হতে পারেন, কাবুল শহরের লোকজনকে বাচ্চার বিরুদ্ধে লড়বার জন্য সলা মন্ত্রণা দিচ্ছে। ওরজাম সিতোয়াইয়া, ধরো হাতিয়ার, ফ্রান্সের লোকে বাঁধো দল ধরনের ওজস্বিনী ফরাসিনী বক্তৃতা নয়। ভদ্রলোকের শুকনো ফ্যাকাশে ঠোঁট কাঁপছে, আর বিড়বিড় করে যা বলছেন 10 হাত দূর থেকেও তা শোনা যাচ্ছে না। টিমের কাপ্তান যেরকম প্র্যাকটিসের পূর্বে আটা আটা হক স্টিক বিলোয়, তেমনি গাদা গাদা দামি ঝকঝকে রাইফেল বিলোনো হচ্ছে। বলা নেই কোয়া নেই, যার যা ইচ্ছে একখানা রাইফেল কাঁধে ঝুলিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। শুধু লক্ষ্য করলুম উত্তর দিকে কেউই গেল না, অথচ লড়াই সেদিকেই হচ্ছে। রাইফেল বিলোনো শেষ হতেই লোকটা তড়িৎ গতিতে চলে গেলেন। বিপজ্জনক অবশ্য কর্তব্য কর্ম অর্থ সমাধান করে মানুষ যেরকম তড়িঘড়ি এক স্থান থেকে সরে পড়ে। তখন চোখে পড়ল তার পরনে পাজামা কুর্তা, জোব্বা পাগড়ি, দেরেশি নয়। তারপর চারিদিকে তাকিয়ে দেখি কারো পরনেই দেরেশি নাই, আর সকলের মাথায় পাগড়ি। আমার পরনে স্যুট, মাথায় হ্যাট। অস্বস্তি বোধ হতে লাগলো। এমন সময় দেখি ভিড় ঠেলে হন হন করে এগিয়ে আসছেন মীর আসলম। কোনো কথা না কয়ে আমার কাঁধে হাত দিয়ে আমাকে বাড়ির দিকে টেনে নিয়ে চললেন। আমার কোনো প্রশ্নের উত্তরে মুখ না খুলে, কোনো কথায় কান না দিয়ে। বাড়ি পৌঁছতেই আমাদের দুজনকে দেখে আব্দুর রহমান কি একটা বলে 3 লাফে বাড়ি থেকে রাস্তায় বেরোলো। মীর আসলম আমাকে বকতে আরম্ভ করলেন। এ কি তামাশার সময়, না ইয়ার্কি করে ঘুরে বেড়াবার মৌকা, তাও আবার দেরেশি পরে? আমি শুধু বললুম, কি করে জানবো বলুন যে দেরেশি পড়া রান মৌকুফ হয়ে গেছে? মীর আসলম বললেন, মৌকুফ বাতিলের প্রশ্ন এখন কে শুধায় বাপ? যে কোনো মুহূর্তে বাচ্চায় সকাও শহরে ঢুকতে পারে। কাবুলিরা তাই দেরেশি ফেলে ফের মুসলমান হয়েছে। দেখলে না ইস্তক সর্দার খান জব্বা পরে রাইফেল বিলোলেন? আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি কথা? রাজ পরিবার পর্যন্ত ভয় পেয়ে দেরেশি ছেড়েছেন? মীর আসলম বললেন, উপায় কি বলো? বাদশাহী ফৌজ থেকে সৈন্যরা সব পালিয়েছে। এখন আমানুল্লাহর একমাত্র ভরসা
যদি কাবুল শহরের লোক রাইফেল বন্দুক নিয়ে বাচ্চাকে ঠেকাতে পারে। তাদের খুশি করার জন্য দেরিশি বর্জন করা হয়েছে। আমি জিজ্ঞেস করলুম, কিন্তু আপনি তো বলেছিলেন রাজস্থানের সৈন্যরা কখনো বিদ্রোহ করে না। বিদ্রোহ তারা করেনি, তারা সব পালিয়েছে। যাদের বাড়ি বহু দূরে, বরফ ভেঙে এখন যেসব জায়গায় পৌঁছানো যায় না, তারা এখনও শহরে গা ঢাকা দিয়ে আছে। যারা নিতান্ত গা ঢাকাও দিতে পারেনি, তারাই লড়াই লড়তে গেছে। অন্তত আমানুল্লাহর বিশ্বাস তাই। আসলে তারা দেহ আফগানের পাহাড়ের গায়ে বসে চন্দ্র সূর্য তাক করে গুলি ছুটছে। বাচ্চাকে এখনও ঠেকিয়ে রেখেছে আমানুল্লাহর দেহরক্ষীর খাস সৈন্যদল। আমি ব্যস্ত হয়ে বললুম, কিন্তু মৌলানার বাসা তো দেহ আফগানের পাহাড়ের গায়ে। চলুন তার খবর নিয়ে আসি। মীর আসলম বললেন, শান্ত হও। আমি সকালে সেদিকেই গিয়েছিলাম, কিন্তু মৌলানার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারিনি। সেখানে লড়াই হচ্ছে। আমি মোল্লা মানুষ, কাবুল শহর আমাকে চেনে। আমি যখন সেখানে পৌঁছতে পারিনি, তুমি যাবে কি করে? এই সংবাদ শুনে আমার মন থেকে অন্য সব প্রশ্ন মুছে গেল। চুপ করে বসে বসে ভাবতে লাগলুম, কিছু করার উপায় আছে কি না। মীর আসলম আমাকে বাড়ি থেকে বেরোতে পই পই করে বারণ করে গেলেন। ইতোমধ্যে আব্দুর রহমান একখানা নতুন রাইফেল নিয়ে উপস্থিত। চোখে মুখে খুশি উপচে পড়ছে। বলল, হুজুর, চট করে একখানা কাগজ লিখে দিন যে আপনার রাইফেল নেই, আমি আরেকটা নিয়ে আসি। আমি তখন মৌলানার কথা ভাবছি। আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আব্দুর রহমান চলে গেল। লুটপাট আরম্ভ হয়নি সত্য, কিন্তু হতে কতক্ষণ। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন কোথাও কোনো পুলিশ দেখতে পাইনি। রাজার দেহরক্ষীরা পর্যন্ত বাচ্চাকে ঠেকাতে গিয়েছে। তখন শহর রক্ষা করবে কে? আর এই পরিস্থিতিতে আফগান ইতিহাসে কিছু অভিনব বস্তু নয়। বাবুর বাদশাহ তাঁর আত্মজীবনীতে লিখেছেন, কাবুল শহরে কোনো প্রকার অশান্তির উদ্ভব হলেই আশপাশের চোর ডাকাত শহরের আনাচে কানাচে শিকারের সন্ধানে ঘোরাঘুরি করত। মীর আসলম আবার আরেকটা সুখবর দিলেন যে বাবুরের আমলে কাবুল আজকের চেয়ে অনেক বেশি সভ্য ছিল। অসম্ভব নয়, কারণ বাবুল লিখেছেন অশান্তির পূর্বাভাস দেখতে পেলেই তিনি রাস্তায় রাস্তায় সেপাই মোতায়েন করতেন। আমানুল্লাহ যে পারেননি সে তো স্পষ্টই দেখতে পাচ্ছি। অবশ্য একটা সান্ত্বনার কথা হচ্ছে এই যে কাবুলের বসতবাড়ি লুট করা সহজ ব্যাপার নয়। প্রত্যেক বাড়ি দুর্গের মতো করে বানানো, চারিদিকে উঁচু পাঁচিল। সেও আবার খানিকটা উঠে ভেতরের দিকে বেঁকে গিয়েছে। তবে সুবিধে এই যে মই লাগিয়ে ভেতরে লাফিয়ে পড়ার উপায় নেই। দেয়ালের গায়ে আবার এক সারি ছেঁদা। বাড়ির ছাদে দাঁড়িয়ে দেয়ালের আড়াল থেকে সেই ছেঁদা দিয়ে রাইফেল গলিয়ে নির্বিঘ্নে বাইরে গুলি চালানো যায়। বাড়িতে ঢোকার জন্য মাত্র একখানা বড় দরজা। সেই দরজা আবার শক্ত ঝুনো কাঠে তৈরি। তার গায়ে আবার ফালি ফালি লোহার পাত পেরেক দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। মোক্ষম বন্দোবস্ত। দুখানা রাইফেল দিয়ে 50 জন ডাকাতকে অনায়াসে ঠেকিয়ে রাখা যায়, কারণ যারা রাস্তা থেকে হামলা করবে তাদের কোনো আচ্ছাদন আবরণ নেই যার তলা থেকে রাইফেলের গুলি বাঁচিয়ে দেয়াল ভাঙবার বা দরজা পোড়াবার চেষ্টা করতে পারে। কিন্তু প্রশ্ন, এই ডিসেম্বরের শীতে সমস্ত রাত ছাদের উপর টহল দিয়ে নজর রাখবে কে? বড় পরিবার হলে কথা নেই, পালা দিয়ে পাহারা দেওয়া যায়। কিন্তু এ স্থলে সেই প্রাচীন সমস্যা, কাকা আর আমি একা, চোর আর লাঠি দুজন। বরঞ্চ তার চেয়েও খারাপ, চোর না হয়ে এরা হবে ডাকাত, হাতে লাঠি নয় বন্দুক, আর সংখ্যা এদের নারায়ণী সেনা হতেও আপত্তি নেই। এই অবস্থায় মৌলানা আর তার তরুণী ভার্যাকে ডেকে আনি কোন বুদ্ধিতে? কিন্তু ওদিকে তারা হয়তো রয়েছেন আন্ডার দি ফায়ার, দুই ফৌজের মাঝখানে। স্থির করলুম, বেশি ভেবে কোনো লাভ নেই। মৌলানার পাড়ায় ঢুকবার সুযোগ পেলেই তাকে সব কথা বুঝিয়ে বলে নির্বাচনের ভারটা তারই হাতে ছেড়ে দিব। আব্দুর রহমান খবর দিল, বাচ্চার ডাকুরা অ্যারোড্রাম দখল করে ফেলেছে বলে আমানুল্লাহর হাওয়াই জাহাজ উঠতে পারছে না। আমি শুধালুম, কিন্তু আমানুল্লাহ বিদেশ থেকে যেসব ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি এনেছিলেন সেসব কি হলো? নিরুত্তর। কাবুল বাসিন্দাদের যে রাইফেল দেওয়া হলো, তারা লড়তে যায়নি। আব্দুর রহমান যা বলল তার হুবহু তর্জমা বাংলা প্রবাদে আছে। শুধু এই স্থলে উলু খড়ের দুখানা পা আছে বলে দুরাজার মাঝখানে সে যেতে রাজি হচ্ছে না। আমি বললুম, তাজ্জবের কথা বলছো আব্দুর রহমান? বাচ্চায় সকাও ডাকাত, সে আবার রাজা হলো কি করে? আব্দুর রহমান যা বলল তার অর্থ, বাচ্চা শুক্রবার দিন মোল্লাদের হাত থেকে তাজ পড়েছে। খুতবায় তার নাম বাদশাহ হিসেবে পড়া হয়েছে। আমানুল্লাহ কাফির, সে ফতোয়া প্রচারিত হয়েছে ও বাচ্চায় সকাও বাদশাহ হবিবুল্লাহ খান নাম ধারণ করে কাবুল শহর থেকে কাফির আমানুল্লাহকে বিতাড়িত করার জন্য জিহাদ ঘোষণা করেছেন। অদৃষ্টের পরিহাস। আমানুল্লাহর পিতার নাম হবিবুল্লাহ। আতাতোয়ের হস্তে নিহত হবিবুল্লাহর অতৃপ্ত প্রেতাত্মা কি স্বীয় নামেই প্রতিহিংসার রক্ত অনুসন্ধান করছে? সন্ধ্যার দিকে আব্দুর রহমান তার শেষ বুলেটিন দিয়ে গেল।
আমানুল্লাহর হাওয়াই জাহাজ কোনো গতিকে উঠতে পারায় বোমা ফেলেছে। বাচ্চার দল পালিয়ে গিয়ে মাইলখানেক দূরে থানা গেড়েছে।